ধনী জমিদারি রাজবাড়ি, ঝাড়বাতির আলো আর জাঁকজমকপূর্ণ জীবনের আড়ালে যদি লুকিয়ে থাকে এক অন্ধকার সত্য, তবে কেমন হবে? ঐতিহ্য আর অভিজাত চেহারার পেছনে জমতে থাকা অন্যায়ের গল্প নিয়ে গড়ে উঠেছে এই রহস্য ঘেরা কাহিনী। এই প্রাসাদের ঘরে ঘরে শুধুই কি টাকার অহংকার, নাকি সেখানে লুকিয়ে রয়েছে চরম লালসা, ক্ষমতার লোভ আর পরকীয়ার কুৎসিত খেলা? নারীদের কেবল ভোগের বস্তু মনে করা এই পরিবারের পুরুষদের অহংকার শেষ পর্যন্ত কী পরিণতি ডেকে আনবে? আর এমন এক বিষাক্ত পরিবেশে হঠাৎ করে হওয়া একটি মৃত্যু কি শুধুই স্বাভাবিক দুর্ঘটনা, নাকি বহু বছর ধরে জমে থাকা রাগ আর প্রতিশোধের আগুন? একদিকে বাইজি বাড়ির নাচগান, অন্যদিকে রাজবাড়ির লুকানো কালো সত্যি। সব মিলিয়ে নন্দীবাড়ির ভাগ্য শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেবে? ছলাকলা, বিশ্বাসঘাতকতা আর ক্ষমতার এই লড়াই দেখতে আপনাকে পুরো গল্পটা জানতেই হবে। তো চলুন শুরু করছি ফুলপিসি এডওয়ার্ডের সম্পূর্ণ মুভির এক্সপ্লেনেশন। তবে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দৃশ্যের শুরুতেই দেখা যায় জমিদারি এস্টেটের মেজকর্তা মনীন্দ্র নন্দীর তৃতীয় বিয়ের উদ্দেশ্যে বহু বছর পর রাজবাড়িতে পদার্পণ করেন ফুলপিসি। কিন্তু টাঙা থেকে নামার পর মুহূর্তেই তার আদরের পোষা বিড়াল এডওয়ার্ড কোথায় যেন চম্পট দেয়। বিড়ালটিকে খুঁজতে খুঁজতে ফুলপিসি যখন মূল প্রাসাদে ঢোকেন, তখন তার প্রখর দৃষ্টিতে ধরা পড়ে এক শূন্যতা। প্রবেশদ্বারের দেওয়ালে দিল্লি থেকে আনা চন্দনঘাটের কাঠের ফ্রেমে বাঁধানো ঐতিহাসিক মুঘল পেইন্টিংটি আর যথাস্থানে নেই, গায়েব হয়ে গেছে। অন্যদিকে রাজবাড়ির অন্তঃপুরে বিরাজ করছে গুমোট নীরবতা। মেজবউ অদিতি সকাল থেকেই বুকের গহীনে জমাট বাঁধা একরাশ দুঃখ যন্ত্রণা চেপে রেখে ঠাকুরঘরের কাজে ব্যস্ত। সন্ধ্যা নামতেই অদিতির ছোট বোন বিনিকে কনের সাজে সাজানো হলেও তার চেহারায় বিষাদের স্পষ্ট ছাপ। আলোকসজ্জায় এত বড় রাজবাড়ি ঝলমল করলেও ভেতরের কারো মনে লেশমাত্র আনন্দ নেই। বরবেশে মনীন্দ্র যথারীতি ছাদনতলায় আসীন। বিনি যখন বিয়ের পিঁড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন অদিতি আকুল হয়ে তাকে পথ আটকে বলে, যাস না বিনি, এত বড় ভুল করিস না, আমার কথাটা শোন। কিন্তু বিনি দিদির হাত ছাড়িয়ে অশ্রুসজর চোখের সামনে এগিয়ে যায়। দূর থেকে এই পুরো তামাশা দেখে কষ্ট ভোলার চেষ্টা করছে মনীন্দ্রর প্রথম পক্ষের ছেলে সময়, আর পেছনে ঘুরে বেড়াচ্ছে মনীন্দ্রর রক্ষিতা পুতুল বাইয়ের ছেলে রাজা। সব প্রথা মেনে পান পাতা সরানো হলো, শুভ দৃষ্টিও সম্পন্ন হলো। তবে বেশ কিছুক্ষণ ধরেই মনীন্দ্র তীব্র কাশিতে ভুগছিল। সে তার খাস ভৃত্য হারানকে নির্দেশ দেয় কাশির ওষুধ নিয়ে আসতে। হারান তড়িঘড়ি করে ওষুধ এনে দিলে মনীন্দ্র তার সেবন করে, কিন্তু কাশির প্রকোপ কমে না। বিয়ের মন্ত্রপাঠের মাঝেই হঠাৎ তার মারাত্মক শ্বাসকষ্ট শুরু হয়। তীব্র যন্ত্রণায় কাঁচতে কাঁচতে মুহূর্তের মধ্যে সে হারানের কোলে ঢলে পড়ে। মুহূর্তের মধ্যে আলোর রোশনাই ঢাকা পড়ে এক শ্মশান নীরবতায়। সৎভাই যোগেন্দ্র ডাক ছেড়ে চিকিৎসক ডাকার তাগিদ দেয়, কিন্তু ডাক্তার এসে পরীক্ষা করে ঠান্ডা গলায় জানিয়ে দেন মনীন্দ্রর পালস পাওয়া যাচ্ছে না, সে আর বেঁচে নেই। আর ঠিক সেই সময়ে আচমকা লোডশেডিংয়ে ঘোর অন্ধকারে ডুবে যায় সমস্ত রাজবাড়ি। মনীন্দ্রর দেহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে হলঘরে জড়ো হন বাড়ির নারীরা। গৃহপরিচারিকা জবা জানায়, কালিন্দীপুরে বিদ্যুতের যা অবস্থা, আগামী 7 দিন দিনে 2 ঘন্টার বেশি আলো থাকবে না। কিছুক্ষণের মধ্যেই হাসপাতাল থেকে ফিরে আসে বাড়ির পুরুষ সদস্যরা, যোগেন্দ্র ও সময়। ছোট মা হাহাকার করে উঠলে সময় খোলাসা করে জানায়, ডাক্তারবাবু ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে আনএক্সপ্লেইনড কোল্যাপস বা অস্বাভাবিক মৃত্যু লিখে দিয়েছেন। যোগেন্দ্র রেগে গিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার সুর চড়িয়ে বলে, ধুর, খুন বললেই হলো নাকি? কিডনি ট্রান্সপ্লান্ট ছাড়া গতি ছিল না, তার ওপর ডায়াবেটিস আর হাই প্রেশার। বউ কিডনি দিতে রাজি হলো না, বলেই তো এই বয়সে আবার বিয়ে। শরীর কি আর এই ধকল সহ্য করতে পারে? অদিতি নিচু গলায় প্রতিবাদ করে বলে, তার শারীরিক অবস্থা কিডনি দেওয়ার উপযোগী ছিল না বলে ডাক্তারই নিজেই বারণ করেছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে নতুন কোণে বিনি বোনকে তোপ দেগে বলে, তাই নিজের বোনকে হাড়ি কাঠে চড়িয়ে দিলি, তাই না দিদি? অদিতি পাল্টা খোঁচা মেরে বলে, তোর নিজের লোভও কিছু কম ছিল না বিনি। পরিস্থিতি সামলাতে যোগেন্দ্র জানায়, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পোস্টমর্টেম রিপোর্ট আসতে 24 ঘন্টার বেশি সময় লাগবে। কাল সকালে কালিন্দীপুর থানা থেকে পুলিশ তদন্ত করতে আসবে। পরদিন ভোরে ফুলপিসি হঠাৎই ঘোঙানির শব্দ পেয়ে ছাদে গিয়ে দেখেন, বিষাদের আবহাওয়াকে বুড়ো আঙুল দেখিয়ে বিনি এলো চুলে আপন মনে নেচে চলেছে। এদিকে সকালে জমিদারি সেরেস্তায় বসে আগের মতোই খাজনার হিসেব মেলাচ্ছিল যোগেন্দ্র। 3 মাস ধরে লিজের টাকা না দেওয়া 3 প্রজার উপর সে বেজায় ক্ষুব্ধ। নায়েব তাকে বোঝাতে চায় যে খরা আর অতিবর্ষণে চাষ ভালো হয়নি বলে রাজা খবর এনেছে, কিন্তু যোগেন্দ্র স্পষ্ট জানিয়ে দেয়, জমির ভাড়া তাকে চুকিয়ে দিতেই হবে। ঠিক তখনই হাজির হয় স্থানীয় থানার কুখ্যাত ওসি বাল্মীকি গড়াই।
পুলিশ অফিসার হলেও বাল্মীকি মূলত মনীন্দ্রের হাতের পুতুল। এস্টেটের অসংখ্য নির্যাতন আর ধর্ষণের ঘটনা ধামাচাপা দিয়ে থানাতেই মারধর করে ভয় দেখিয়ে মামলা রফা করাই তার কাজ, যার বিনিময়ে রাজবাড়ি থেকে সে হাসিল করে নেয় মূল্যবান প্রাচীন জিনিসপত্র। যোগেন্দ্রকে কর্তার চেয়ারে দেখে বাল্মীকি বাঁকা হেসে কটাক্ষ করে, তাহলে এখন থেকে আপনিই এই এস্টেটের রাজা, তাই না? কথার ফাঁকে ওসির নজর পড়ে ঘরে থাকা একটি বহু পুরনো মার্বেলের মূর্তির ওপর। যোগেন্দ্র কূট বুদ্ধি খাটিয়ে বলে, আমার ঠাকুরদা ইউরোপ থেকে আনা, ওটা আপনাকে পৌঁছে দেব। ইঙ্গিত পেয়েই অসৎ অফিসার স্পষ্ট জানিয়ে দেয়, কে কি রটিয়েছে তা নিয়ে সে আর মাথা ঘামাবে না। এরপর ওসির খাবার টেবিলে হারান লুচি সবজি পরিবেশন করলে বাল্মীকি জিজ্ঞেস করে, মনীন্দ্র কি ওষুধ কে দিত? হারান নিশ্চিত করে জানায়, ওষুধ মনীন্দ্র নিজেই গুছিয়ে রাখত, সে কেবল হাত বাড়িয়ে দিত। কাল বিকেলেও প্রেশারের যে নিয়মিত ওষুধ দেওয়া হয়েছিল তার পুরো পাতা ছোটকর্তা যোগেন্দ্রকে সে দিয়ে দিয়েছে। তদন্তের বাহানায় মনীন্দ্রের সবার ঘরে ঢুকে বাল্মীকি দুটি কাশির ওষুধের শিশি দেখতে পায়। পরিচারিকা জবা হঠাৎ এসে শিশি দুটি খালি হাতে তুলে নিয়ে বলে, এই দুটোই খেতেন বড়বাবু, সকাল বিকাল। কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ এভাবে হাত দেওয়ার জন্য বাল্মীকি জবার ওপর ক্ষেপে গিয়ে এভিডেন্স নষ্ট করার ভয় না খায়। ওষুধের প্রয়োজনীয়তা শুনে হারান জানায়, সাময়িক কাশির জন্য ডাক্তার ওটা লিখে দিয়েছিলেন। ওসি হারানকে কাল সকালে ডাক্তারকে থানায় আসতে বলে এবং জবাকে কাল সকালে ফুলকপির রসা আর লুচি রাধার ফরমায়েশ দেয়। ঘর থেকে বেরোনোর সময় একটি বেশ ভারী প্রাচীন পিতলের পানদানি বগল দাবা করে নিয়ে যাচ্ছিল বাল্মীকি। ঠিক তখনই এডওয়ার্ডকে খুঁজতে সেখানে ঢোকেন ফুলপিসি। ওসিকে পানদানি সরাতে দেখে ফুলপিসি সোজা প্রশ্ন করেন, আপনি এটা নিয়ে যাচ্ছেন কেন? এটা তো আমার ঠাকুরদার বেনারস থেকে আনা। ওসি ধমকের সুর চড়িয়ে বলে, খুনের সময় আপনি কোথায় ছিলেন? জবা পাশ থেকে বলে যে পিসি নিচে ছিলেন। ফুলপিসি চট জলদি উত্তর দেন, আমি পিসি হলেও আইপিসি সম্বন্ধে আমার স্পষ্ট ধারণা আছে। রিপোর্ট আসার আগে এটাকে খুন বলা যায় না, আর ঠিক একইভাবে কারো বাড়ি থেকে কোনো জিনিস এভাবে তুলে নিয়ে যাওয়াও যায় না। ঐতিহাসিক পানদানিটির দিকে তাকিয়ে ফুলপিসির পুরনো স্মৃতি ভেসে ওঠে। বহু বছর আগে এই রাজবাড়ির বাগানে বসে যখন তিনি তানপুরায় রেওয়াজ করছিলেন, তখন মুগ্ধ হয়ে তার বাবা, মনীন্দ্রের বাবা, ভালোবাসার উপহার হিসাবে এই পানদানিটি ফুলপিসিকে দিয়েছিলেন। তা দেখে বালক মনীন্দ্র ভীষণ হিংসা প্রকাশ করেছিল। তবে ফুলপিসির বাবা সেদিন মনীন্দ্রকে কড়া সুরে শাসন করে বলেছিলেন যে এবছরও স্কুলে পাশ করতে পারেনি সে যেন মেধা আর পরিশ্রমের মর্যাদা দিতে শেখে, কারণ ফুলপিসি কলেজে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। স্মৃতিচারণের সেই ক্ষণে মনীন্দ্র চড়া গলায় ফুলপিসিকে শুনিয়ে দিয়েছিল, মেয়ে মানুষের আবার অত পড়াশোনা কিসের? মেয়ে মানুষ লেখাপড়া শিখবে কি করবে? তারা বিয়ে ঠাকুরে ঘর সংসার সামলাবে। এদিকে রাজবাড়ির তদন্ত চালিয়ে বাল্মীকি গড়াই হাজির হয় মেজবউ অদিতির ঘরে। অদিতির মুখোমুখি হয়ে সে প্রশ্ন ছড়ে, নিজের স্বামীর সাথে বোনকে ছাদনতলায় বসাচ্ছিলেন, তারপরও কোন মুখে এই ভিটেতে পড়ে রইলেন? অদিতির গলায় তখন একরাশ জমাট বাঁধা অভিমান। কোথায় যাব বলুন? আমার তো বাপের বাড়ি বলে কিছু নেই, নামে ব্যাংক অ্যাকাউন্টও নেই। নন্দীবাড়ির মেজবউ ছাড়া আর কি নিজস্ব পরিচয় আছে? যে বছর বাবার সমস্ত ফসল পোকায় খেল, লিজের টাকা মেটাতে না পেরে বাবা যখন আমায় জমিদারবাবুর হাতে সঁপে দিলেন, তখনও তো পুলিশে গিয়েছিলাম, কিন্তু পুলিশের চাপে উনি বাধ্য হয়ে আমায় রাজবাড়ির বউ করে আনেন। ওসি টিপ্পনি কেটে বলে, একটা কিডনি দিয়ে দিলেই তো এই ভ্যাসাদ চুকে যেত। অদিতি শান্ত গলায় জানায়, গত বছর তার হার্টের অসুখ ধরা পড়ায় এই রাজবাড়ির পারিবারিক চিকিৎসকই কিডনি দিতে কড়া নিষেধাজ্ঞা জারি করেছিলেন। বিয়ের দিনের দিনলিপি জানতে চাইলে সে উত্তর দেয়, সকাল থেকে গায়ে হলুদের আয়োজন সামলালাম, মন্দিরের চাতালে বসে হলুদ বাঁটলাম, ঠাকুরের নাম জপে গঙ্গাজল ছিটিয়ে রাজবাড়ি পবিত্র করলাম, সলতে পাকিয়ে প্রদীপ জেলে দুপুরে অতিথিদের আপ্যায়ন শেষে বিয়ের সময়টুকু একটু জিরো ছিলাম। এরপর ওসির তলব পড়ে বিনির। বাল্মীকি বাঁকা হেসে জিজ্ঞেস করে, তাহলে আর শেষমেশ কিডনিটা দান করতে হলো না, কি বলুন? বিনি উদাস ভঙ্গিতে বলে, তাই তো দেখছি। ওসি জানতে চায়, তবে এই বয়স্ক লোকের সংসারে পা বাড়িয়েছিলেন কেন? দিদির সাথে ভাগ বসাতে? জবাবে বিনির ক্ষোভ উগড়ে ওঠে, বাবা চলে যাওয়ার পর কিছুদিন মামার আশ্রয় ছিলাম। বছর ঘুরতে না ঘুরতেই মামা ঝেঁটে এই লাজবাড়িতে পাঠিয়ে দিলেন। বললেন মেয়ে সামলানো আর বিয়ের খরচ বহন করা তার সাধ্যের বাইরে। এরই মাঝে ঘটনার অন্তরালে উঁকি দেয় বহু বছর আগের এক করুণ ইতিহাস। রাজবাড়ির নাচমহলে তখন সুরের মূর্ছনা, মনীন্দ্রর ভালোবাসায় মাতোয়ারা তার রক্ষিতা পুতুলবাই, আর অন্যদিকে এক বুক নীরব কষ্ট নিয়ে প্রাসাদের সিঁড়ি বেয়ে ছাদে উঠে যাচ্ছেন মনীন্দ্রর প্রথমা স্ত্রী রাজলক্ষ্মী দেবী। আঁচলের ফাঁসে নিজের জীবন প্রদীপ তিনি নিভিয়ে দিলেন সেই রাতে।
পুতুল চাইতো মনীন্দ্র জীবনে অন্য কোনো নারী না আসুক, কিন্তু মনীন্দ্র কোনোদিনই কাউকে ভালোবাসেনি। নারীর দেহ উপভোগ করাই ছিল তার নেশা। তাই পুতুলকেও সে স্পষ্ট জানিয়ে দিয়েছিল তার স্থান কেবল সেবা দাসী হিসেবেই, এর বেশি অধিকার পাওয়ার স্বপ্ন যেন সে না দেখে। পরবর্তী অনুসন্ধানে ওসি বাল্মীকি পা বাড়ায় রাজবাড়ির সীমানা ছাড়িয়ে পুতুলের বাগানবাড়িতে ঢুকে বাল্মীকি খোঁচা মেরে বলে, তাহলে বরবাবু বিয়ের আগের রাতটা এখানেই কাটিয়েছিলেন? পুতুল তা স্বীকার করতে ওসি রাজাকে ইঙ্গিত করে বলে, শুনেছি রাজা সাহেবকে নাকি এস্টেটে একটা চাকরিও জুটিয়ে গেছিলেন মনীন্দ্রবাবু। পুতুলের সঙ্গে ওসির এই ইঙ্গিতপূর্ণ কুরুচিকর কথাবার্তা সহ্য করতে না পেরে আড়ালে দাঁড়িয়ে থাকা পুতুলের ছেলে রাজা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ওসির ওপর চড়াও হওয়ার চেষ্টা করে। পুতুল কোনো মতে পরিস্থিতি শান্ত করে। সন্ধে নামতেই ফুলপিসি যান রাজবাড়ির সবচেয়ে প্রবীণ সদস্য ছোট মার কক্ষে। সেখানে টেবিল জুড়ে ওষুধের শিশির পাহাড় দেখে বিস্ময় প্রকাশ করে বলেন, ও মা, তুমি এত ওষুধ খাও গো ছোট মা? কথা বলতে বলতেই ফুলপিসির কানে ভেসে আসে তার হারিয়ে যাওয়া এডওয়ার্ডের মেয়াও ডাক। একটি হ্যারিকেন হাতে তিনি অন্ধকারের দিকে পা বাড়ান। যাওয়ার সময় ছোটমার টেবিল থেকে লুকিয়ে একটি ওষুধের শিশি নিজের কোচরে পুড়ে নেন এবং বাইরে বেরিয়ে সেটির থেকে এক ঢোক মুখে পুড়েই রহস্যময় এক হাসি ফুটে ওঠে তার মুখে। ঠিক তখনই আলো আঁধারিয়ে বারান্দায় চাদর মুড়ি দেওয়া এক অজানা মায়ামূর্তি পার হয়ে যেতে দেখে আতঙ্কিত ভৃত্য হারান ভূত ভূত বলে চিৎকার করে ওঠে। সেই হুলস্থুলের সুযোগে ফুলপিসি একটি ঘরে ঢুকে পড়েন। অন্ধকারে পা লেগে হঠাৎ একটি ময়লার ঝুড়ি উল্টে গেলে সেখানে একটি চিঠির খাম তার চোখে পড়ে। আলোয় ধরে চিঠিটা পড়তেই উন্মোচিত হয় এক চাঞ্চল্যকর সত্য। চিঠিটি মনীন্দ্রর প্রথমা পক্ষের ছেলে সময় নন্দীকে লেখা একটি আইনি জবাব। বিনি কিভাবে নিজ ইচ্ছায় মনীন্দ্রকে কিডনি দিতে সম্মত হয়েছে এবং আইনি বিচারে সেই কিডনি প্রতিস্থাপনে কোনো বাধা নেই, কোর্ট তারই ছাড়পত্র দিয়েছিল। অথচ সময় গোপনে এই ট্রান্সপ্লান্ট আটকানোর জন্য আইনি নোটিশ পাঠিয়েছিল। ফুলপিসির মনে দানা বাঁধে প্রশ্ন, সময় কেন বাবার চিকিৎসা ও বেঁচে থাকায় বাধার প্রাচীর তৈরি করতে চেয়েছিল? পরদিন সকালে পুলিশ অফিসার বাল্মীকি গড়ায় হাজির হয় লুচি আর ফুলকপির রসা দিয়ে জলযোগ সারতে। তবে খাওয়ার আগে এ বাড়ির প্রবীণ সদস্য ছোটমার কক্ষে গিয়ে উস্কানিমূলকভাবে প্রশ্ন করে, সম্পত্তি থেকে আপনাকে তো সম্পূর্ণ বাদ দেওয়া হলো, মন খারাপ হয় না ছোটমা? ছোটমা উদাস ভঙ্গিতে উত্তর দেন, এই বয়সে এসে সম্পত্তির মোহ আর আমার নেই। ঠিক তখনই ফুলপিসি গরম লুচি সবজি নিয়ে ঘরে প্রবেশ করেন। সুযোগ বুঝে এবার অফিসার একটা পিতলের ঘোড়া পকেটে পুড়তে চাইছিল, কিন্তু ফুলপিসির প্রখর নজরদারিতে তা আবারও হাতছাড়া হয়ে যায়। এরপর পারিবারিক চিকিৎসককে জেরা করতে গেলে তিনি খোলসা করেন মনীন্দ্রবাবুর ডায়ালিসিস চলছিল, সাথে ছিল উচ্চ রক্তচাপ আর সুগার, তবে তার হার্টে কোনো সমস্যা ছিল না। তা সত্ত্বেও এই ধরনের রোগীর ক্ষেত্রে হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যাওয়াটা খুব একটা অস্বাভাবিক নয়। জবা জিনিসপত্র রাখার ছলে ঘরের কোণে দাঁড়িয়ে রাজবাড়ির সমস্ত তথ্য প্রমাণ বোঝার চেষ্টা করছিলেন ফুলপিসি। পরবর্তী ধাপে ওসি বাল্মীকি সময়কে প্রশ্ন করে, আপনার মায়ের মৃত্যুর জন্য কি আপনার বাবাকে দায়ী করেন না? রাগ হয়নি? সময় শুকনো মুখে বলে, তখন আমি অনেকটাই ছোট ছিলাম, আর বাবার সাথে সম্পর্কটা ছিল শুধুই প্রথাগত। হঠাৎই নিচ থেকে দোতলার দিকে একটি কাচের গ্লাস সজোরে ছুঁড়ে মারে পুতুলের ছেলে রাজা। মাকে মাত্র 1 লাখ টাকা দেওয়ায় ক্ষোভে ফেটে পড়ে সে চিৎকার করতে থাকে। যোগেন্দ্র নিচে এসে ধমক দিয়ে বলে, কি চাও তুমি, চাকরিটা হানিয়ে ভিটে ছাড়া হতে? রাজা গর্জে উঠে জবাব দেয়, চাই না এমন চাকরি, আমি আদালতে যাব। আমাকে যদি পথে নামতে হয় তবে এই নন্দীবাড়ির মুখোশ খুলে ইজ্জত নিলাম করে ছাড়ব, কাউকেই রেহাই দেব না। গোলমাল বাড়ার আগেই ওসি বাল্মীকি রাজাকে আটক করে থানায় নিয়ে যায়। এদিকে বোন বিনি এসে অদিতির হাতে বিয়ের গয়নাগুলো ফিরিয়ে দিয়ে বলে, এই নে দিদি, তোর গয়না। ফুলপিসি পাশ থেকে ছোটমাকে উদ্দেশ্য করে বলেন, জানো ছোটমা, কাল যখন এডওয়ার্ডকে খুঁজতে বেরোই তখন দেখলাম বারান্দা দিয়ে চাদর মুড়ি দিয়ে কেউ হেঁটে যাচ্ছে। ছোটমা এড়িয়ে গিয়ে বলেন, ও তোমার চোখের ভুল ফুলপিসি। ফুলপিসি অবলীলায় নিজের উল বোনা কাঁটা চালিয়ে যান আর মুচকি হেসে বলেন, একটা অদ্ভুত ব্যাপার জানো তো, আমার সামনে কেউ মিথ্যে বললেই কাঁটা থেকে একটা ঘর পড়ে যায়, যেমন এইমাত্র একটা ঘর পড়ে গেল। ঠিক সেই মুহূর্তে যোগেন্দ্র আর সময়ের সাথে ঘরে ঢোকে ওসি বাল্মীকি। সে পোস্টমর্টেম রিপোর্ট দাখিল করে জানায় মৃত্যুর কারণ কার্ডিয়াক অ্যারেস্ট, যা শরীরে অত্যাধিক পটাশিয়ামের প্রভাবে ঘটেছে, হাইপার ক্যালেমিয়া। পটাশিয়ামের মাত্রা অতিমাত্রায় বেড়ে যাওয়ার কারণেই হার্ট স্তব্ধ হয়ে গেছে। সময় অবাক হয়ে বলে, ডাক্তারবাবুও তাই বলছেন? ওসি সন্দেহের সুরে বলে, কিন্তু এত সতর্ক একটা মানুষের শরীরে ফুট করে পটাশিয়াম বেড়ে গেল কিভাবে? খটকা তো সেখানেই। যোগেন্দ্র চালাকি করে টেবিলে রাখা গয়নার বাক্সের দিকে ইঙ্গিত করে বলে,
আপনাকে আর মাথা ঘামাতে হবে না ওসি সাহেব। ওসির ঝটজলদি জবাব, এগুলো পেয়ে গেলে সব খটকা এক ঝটকায় দূর হয়ে যাবে। অবশেষে মনীন্দ্রচন্দ্র নন্দীর মরদেহ শ্মশানে দাহ করা হলো। রাজবাড়ির নিয়ম অনুযায়ী সবার এখন নিরামিষ হবিষ্যান্ন। গভীর রাতে হ্যারিকেন হাতে ফুলপিসি আবার বেরোন তার হারিয়ে যাওয়া বিড়াল এডওয়ার্ডের খোঁজে। রাতের ঘোর অন্ধকারে ভুতুরে রূপ নিয়েছে রাজবাড়ি। বারান্দার আলো আধারিতে ফুলপিসি আবার সেই চাদর মুড়ি দেওয়া রহস্যময় অবয়বকে পার হতে দেখেন। আড়ালে দাঁড়িয়ে তিনি শুনতে পান যোগেন্দ্র ও সময়ের উত্তপ্ত কথোপকথন। যোগেন্দ্র সময়কে বোঝার চেষ্টা করো সময়, আমি আমার সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দিয়ে যেতে চাই। যোগেন্দ্র তখন এক বিস্ফোরক সত্য প্রকাশ করে, সেগুনকে তার মা অন্য কোথাও পাঠিয়ে দিয়েছিল, সেখানে আমার কিছু করার ছিল না। কিন্তু আমি চাই এই এস্টেটের মালিক তুমিই হও, কারণ দাদা তোমার বাবা নয়, আমিই তোমার আসল বাবা। সময়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আড়াল থেকে ফুলপিসিও স্তম্ভিত হয়ে শোনেন এই সত্য। কিন্তু ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে এসে কেউ একজন চাদর দিয়ে ফুলপিসির মুখ পেঁচিয়ে ধরে। পরদিন সকালে ব্যালকনিতে এসে ফুলপিসিকে প্রসাদ দিলে ফুলপিসি জিজ্ঞেস করেন, আচ্ছা অদিতি, কখনো চিড়ে চাপটা হওয়া জীবনটা নিয়ে চিৎকার করে বলতে ইচ্ছে করেনি যে তোমার সাথে যা যা হয়েছে সব ভুল? অদিতি দীর্ঘশ্বাস ফেলে বলে, চিৎকার করলে শুনতো কে ফুলপিসি? এই বাড়িতে তো অন্যায় দেখে কেউ প্রতিবাদ করেনি। এরপর ফুলপিসি পা বাড়ান ঠাকুরদার তৈরি পুরনো লাইব্রেরির দিকে। বিলাত ফেরত ডাক্তার ঠাকুরদার সংগৃহীত চিকিৎসা বিজ্ঞানের বিরল সব বইয়ে থরে থরে সাজানো সেই ঘর। শৈশবে এই লাইব্রেরিতেই বসে ফুলপিসি আর মনীন্দ্র একসাথে পড়াশুনো করত। কুৎসিত মানসিকতার মনীন্দ্র বলতো, রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করে মস্ত ভুল করেছেন। যে নারী সারা জীবন স্বামীর ঘরে কাটালো, স্বামী ছাড়া তার বেঁচে থাকার কোনো সার্থকতা নেই। সে ফুলপিসিকে খোঁচা দিয়ে আরও বলতো, ধর তুই বিয়ে করলি না, তবে কিসের টানে বাঁচবি? একটা পুরুষের প্রয়োজন তো নারীদের থেকেই যায় নাকি? ফুলপিসি সেদিন স্পষ্ট জবাব দিয়েছিলেন, আমি পুরুষ আশ্রিত হয়ে বাঁচব না, কিভাবে বাঁচতে হয় তা আমি নিজেই বুঝে নেব। মনীন্দ্র চিরকালই স্বাধীনচেতা ফুলপিসির ওপর মনে মনে বিদ্বেষ পোষণ করত। চিন্তার জগৎ থেকে বেরিয়ে ফুলপিসি বিনিকে বাইরে বের হতে দেখে জিজ্ঞেস করেন, কোথায় যাচ্ছ বিনি? বিনি জানায় সে থানায় যাচ্ছে। ফুলপিসিও তার সাথে পা বাড়ান। পথে চলতে চলতে ফুলপিসি এডওয়ার্ডের খোঁজ করলে বিনি বলে, এডওয়ার্ড তো রাজবাড়ির ভেতরেই ঢোকেনি, কেউ ওকে দেখেনি। ফুলপিসি প্রজ্ঞার সাথে উত্তর দেন, কেউ দেখেনি বলেই যে সত্যটা মিথ্যে হয়ে যাবে তা তো নয় বিনি। বিনি তখন নিজের মনের কথা খোলাসা করে, ছোটবেলা থেকেই আমার নাচের প্রতি ভীষণ অনুরাগ ছিল। এই এস্টেটে এসে পরিচয় হয় রাজার সাথে, যে এখানকার ল্যান্ড এজেন্ট ছিল। একদিন ছাদে আমাকে নাচতে দেখে সে তার মা পুতুল বাইয়ের কথা বলে। আমি পুতুল মায়ের কাছে নাচ শেখার ইচ্ছা প্রকাশ করলে রাজা বলেছিল সেখানে গেলে লোকে ছিছি করবে, তাও আমি শুনিনি। তখন থেকেই পুতুল মায়ের কাছে নাচ শিখছে। ফুলপিসি অদিতির সাথে পুতুলের টানাপোড়ন জানতে চাইলে বিনি সহজভাবে বলে, ঝগড়া তো হয় ভালোবাসার মানুষকে নিয়ে, কিন্তু নন্দীবাড়িতে তো ভালোবাসা দেওয়ার মতো কোনো মানুষই ছিল না, তাই ওদের মধ্যে শত্রুতা নয়, সম্পর্ক বেশ স্বাভাবিক। থানায় পৌঁছানোর পর জানা যায় রাজাকে মুক্ত করে দেওয়া হয়েছে। ফুলপিসি তার হারিয়ে যাওয়া এডওয়ার্ডের নামে একটি নিখোঁজ ডায়েরি নথিভুক্ত করেন। সেখানে রাজা আর বিনির চোখের ভাষা দেখে ফুলপিসির বুঝতে বাকি থাকে না যে তারা একে অপরকে কতটা ভালোবাসে। অন্যদিকে সময়ও যে মনে মনে বিনিকে ভালোবাসে তা তার হাবভাবেই পরিষ্কার। পরদিন সন্ধ্যায় ফুলপিসি ছোট মার ঘরে গিয়ে জানতে চান, রাজলক্ষ্মী যেদিন গলায় দড়ি দিল সেদিন কি তুমি বাড়িতে ছিলে ছোট মা? ছোট মা আক্ষেপ করে বলেন, না আমি ছিলাম না। অমন হাসিখুশি মেয়েটা যে কেন এমন চরম পথ বেছে নিল? পাশে থাকা অদিতি ততোধিক তীক্ষ্ণ স্বরে বলে ওঠে, বোধহয় ও বুঝে গিয়েছিল যে পুরুষকে সে পেয়েছে সে আর যাই হোক স্বামী পদের যোগ্য নয়। সকালে বহুদিন পর ফুলপিসি তার প্রিয় তানপুরাটি নিয়ে সুর সাধনায় বসেছিলেন। সুরের মূর্ছনায় আকৃষ্ট হয়ে পারিবারিক চিকিৎসক সেখানে এসে বসেন এবং জানান ছোটমার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই পরীক্ষার জন্য এসেছিলেন। ফুলপিসি সুযোগ বুঝে বলেন, লাইব্রেরির ধুলোবালিতে আমার বেজায় কাশি হয়েছে ডাক্তারবাবু, একটা কাশির ওষুধ লিখে দেবেন? ডাক্তারবাবু প্রেসক্রিপশন লিখে দিয়ে বিদায় নিলে ফুলপিসি চুপি চুপি মনীন্দ্রর কক্ষে গিয়ে তার ব্যবহৃত কাশির ওষুধের শিশির উপাদানের সাথে নতুন প্রেসক্রিপশনের উপাদান মেলাতে শুরু করেন। অন্যদিকে অদিতির স্মৃতির কোণে ভেসে ওঠে মনীন্দ্র সেই নিষ্ঠুর কণ্ঠস্বর, যেদিন সে অদিতির ঘরে এসে হুমকি দিয়েছিল, তুমি না দিতে পারলে সন্তান, না পারবে কিডনি দিতে, তবে এই সংসারে খামোখা তোমাকে বসিয়ে রেখে আমার কী লাভ? অদিতি তখন মনীন্দ্রর মুখের ওপর স্পষ্ট জানিয়ে দিয়েছিল, সন্তান জন্ম দেওয়ার অক্ষমতা আপনার নিজের, আমার নয়।
এতে মনীন্দ্র আরও ক্ষিপ্ত হয়ে গর্জে উঠেছিল, সন্তান না হোক কিডনি আমার চাই চাই, তুমি না দিলে তোমার বোন দেবে। অদিতি অনেক অনুনয় করলেও মনীন্দ্র শোনেনি, বরং অদিতির হৃদরোগের চিকিৎসা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল। ফলে চিকিৎসাধীন বোনকে বাঁচাতে বিনি বাধ্য হয়েছিল এই লম্পট মানুষটাকে বিয়ে করতে এবং নিজের একটি কিডনি দান করতে। রাতের অন্ধকারে ডাক্তারবাবু লিখে দেওয়া কাশির ওষুধটা আনিয়ে নেন ফুলপিসি। ভূতের আতঙ্কে কেঁপে থাকা হারান তখন তাকে বলেছিল, ভূত এই নন্দীবাড়িতে নতুন নয় গোপিসীমা, এর আগেও রাত বিরেতে বড় বৌমার ঘর থেকে চাদর মুড়ি দেওয়া ভূত বেরোতে দেখেছি, আর তারপরেই তো উনি গলায় দড়ি দিলেন। কিন্তু আসল সত্যটি ছিল চরম মর্মান্তিক। মনীন্দ্র নিজের অক্ষমতা ঢাকতে ও বংশধরের লোভে সৎ ভাই যোগেন্দ্রকে দিয়ে জোরপূর্বক প্রথমা স্ত্রী রাজলক্ষ্মীর ওপর পাশবিক অত্যাচার করাত। সেই অত্যাচারের ফলেই জন্ম হয়েছিল সময় ও সেগুনের। জীবনের শেষ দিনে রাজলক্ষ্মী বুঝতে পেরেছিলেন যে মনীন্দ্র তার ছোট মেয়ে সেগুনের ওপরও কুনজর দিয়েছে, তাই তিনি গোপনে মেয়েকে দূরে পাঠিয়ে নিজে আত্মাহুতি দিয়েছিলেন। পরদিন লাইব্রেরিতে হৃদরোগ সংক্রান্ত বই পড়ে ফুলপিসির সব খটকানিটে। সন্ধেবেলায় ফুলপিসি ছোটমার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, সত্যি করে বলো তো, তুমি কি এই বিয়েটা মন থেকে চেয়েছিলে? ছোটমা দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিলেন, আমি কি কখনো কিছু চাইতে পেরেছি? মনি যা চেয়েছে তাই হয়েছে। এরপরেই স্মৃতির পাতায় ফুটে ওঠে এক দৃশ্য। ছোটমা মনীন্দ্রর কাছে গিয়ে কাকুতি মিনতি করে বলছেন, তুমি বলছো বিনি বিয়ে না করলে অদিতির চিকিৎসার খরচ দেবে না? মনীন্দ্র অহংকার দেখিয়ে বলেছিল, হ্যাঁ, আমার টাকা আমার নিয়ম, কাকে বাঁচাবো আর কাকে মারব তা আমিই ঠিক করব। গভীর রাতে এডওয়ার্ডকে খুঁজতে বেরিয়ে ফুলপিসি দেখলেন বিনির ঘরে ঢুকছে সময়। সে বিনিকে মিনতি করছে তাকে বিয়ে করার জন্য, কিন্তু বিনি এই রাজবাড়ির কোনো পুরুষকে বিশ্বাস করে না। সে সময়কে স্পষ্ট জানিয়ে দিল, আমি নাচব, আমি একজন বড় শিল্পী হব, হাজার হাজার মানুষ আমার নাচ দেখবে, আমি কোনো সংসারের জালে জড়াতে চাই না। ফুলপিসি আড়ালে দাঁড়িয়ে ভাবলেন, তাহলে হারানের দেখা ভূত আসলে সময়, কিন্তু সেদিন তো অন্যজন ছিল। সেদিন তো ফুলপিসির মুখে চাদর চাপা দিতে গিয়ে রাজা ধরা পড়েছিল। আসলে রাজা গোপনে ছোটমার ওষুধের বোতলে মদ ভরে দিয়ে যেত। ওষুধ খাওয়ার নামে ছোটমা মদ খেতেন। প্রথম দিনেই এক ঢোক খেয়ে বুদ্ধিমান ফুলপিসি তা বুঝে ফেলেছিলেন। পরদিন সকালে টাঙা তৈরি হচ্ছে দেখে ফুলপিসি হারানকে জিজ্ঞেস করলেন, কে কোথায় যাচ্ছে? হারান জানালো, ছোটমা কদিনের জন্য কাশি যাচ্ছেন। ফুলপিসি ছোটমার ঘরে গিয়ে নিজের হাতে বোনা একজোড়া মোজা উপহার দিলেন। অন্যদিকে অদিতি ছোটমার ওষুধপত্র বাক্সে গুছিয়ে রাখছিল। ছোটমা বিষণ্ণ মুখে বললেন, মা গঙ্গা আমাকে ডাকছেন। ফুলপিসি একটি কাশির ওষুধের বোতল ছোটমার হাতে দিয়ে বললেন, তাহলে এটাও গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে এসো ছোটমা। মুহূর্তেই ছোটমার হাত থেকে জপমালাটা খসে পড়ল। ফুলপিসি রহস্য উন্মোচন করে বললেন, তোমার ঘরের ওষুধ খেয়ে যখন কাশি কমল না তখনও সন্দেহ হয়নি, কিন্তু হারান নতুন যে ওষুধ আনলো ওটা খেয়ে বুঝলাম দুটো ওষুধ এক ছিল না। মনীন্দ্রর কাশির ওষুধের বোতলে ছিল ইউটিআই এর ওষুধ, যা পটাশিয়ামে ভরা। ডাক্তারদের বই পড়ে জানলাম অকেজো কিডনির রোগীর শরীরে পটাশিয়াম বেড়ে গেলে মারাত্মক হার্ট অ্যাটাক হতে পারে। আর অদিতি, তুমিই তো গঙ্গাজল ছেটানোর ছলে ফুলের সাজে লুকিয়ে আনা ইউটিআই এর ওষুধটা মনীন্দ্রর কাশির সিরাপে মিশিয়ে দিয়েছিলে, তাই না? অদিতি অবাক হয়ে বলল, কি করে বুঝলে? ফুলপিসি বললেন, তোমার পুজোর ঘটিতে সেই ওষুধের গন্ধ পেয়ে। ফুলপিসি আবার বললেন, কিন্তু ওইটুকুতে তো মনীন্দ্রর মৃত্যু নাও হতে পারত। তখন ঘরে ঢুকে বিনি স্বীকার করল, সেই নিশ্চিত মৃত্যুর ব্যবস্থা আমি করেছিলাম। সকালে বড়বাবু জল চাইলে আমি ডাবের জল নিয়ে যাই। ডাবের জলে প্রচুর পটাশিয়াম থাকে, যা তার শরীরে পটাশিয়ামের মাত্রা আরও বাড়িয়ে দেয়। আর জল খেয়ে বড়বাবু বারান্দায় বসতেই আমি এমন জোরে ঝাঁট দিলাম যে ধুলোর চোটে তার তীব্র কাশি শুরু হয়ে যায়। বাধ্য হয়ে উনি ভেতরে গিয়ে ওই পটাশিয়াম মেশানো কাশির ওষুধটা খেয়ে নেন। পুতুলবাইও হেসে ঘরে ঢুকে বলল, আমিও আছি পিসিমা। বিয়ের আগের রাতে মনীন্দ্র আমার কাছেই ছিল। সেদিন পরম আদরে আমি তাকে প্রচুর টমেটো সস মাখানো খাবার খাইয়েছিলাম, যাতে আরও পটাশিয়াম ছিল। ফুলপিসি মুচকি হেসে বললেন, এত পটাশিয়ামের ঝামেলা না করে সোজা বিষ দিয়ে দিলেই তো পারতে। ছোটমা রুদ্ধ কণ্ঠে বললেন, আমি জানতাম ঠাকুরজি, তুমি ছাড়া কেউ এটা ধরতে পারবে না। তুমি তো বরাবরই খুব বুদ্ধিমান। এবার কি করবে? আমাদের পুলিশে দেবে? মনির পৈশাচিক অত্যাচার আর সহ্য হচ্ছিল না। অদিতি বলল, তবে পিসি, এডওয়ার্ড বলে তো কোনো বিড়াল সত্যিই ছিল না। তুমি এই নাটকটা বানিয়েছিলে রাজবাড়ির আনাচে কানাচে সত্য জানার জন্য। ফুলপিসি চোখ ভিজিয়ে বললেন,
এডওয়ার্ড ছিল অদিতি। সেদিন ওই পানের বাটাটা দাদা আমাকে দিয়ে দেওয়ার রাগে মনীন্দ্র আমার প্রিয় বিড়ালটার পায়ে পাথর বেঁধে পুকুরে ডুবিয়ে মেরেছিল। তাই পণ করেছিলাম আজ এত বছর পর মনির সাথে সব হিসেব চুকিয়ে তবে ছাড়ব। একটু থেমে ফুলপিসি বললেন, সামনে প্রজাতন্ত্র দিবস, তাই আইনের ঊর্ধ্বে গিয়ে আমি তোমাদের সবাইকে ক্ষমা করলাম। তবে ছোটমা, সেগুনের খবর কি? ছোটমা আশার বাণী শুনিয়ে বললেন, আমার সব গয়না বেচে ওকে কলকাতায় ডাক্তারি পড়িয়েছি। ও এখন কলকাতার নামজাদা ইউটিআই সার্জেন্ট। তবে একথা এবাড়ির কোনো পুরুষকে বলো না ঠাকুরজি। ফুলপিসি কথা দিলেন এবং শর্ত রাখলেন, কাউকে রাজবাড়ি ছেড়ে পালানো যাবে না, সবাইকে বোনদের মতো একসাথে শান্তিতে থাকতে হবে, আর শাস্তি হিসেবে আজ দুপুরে ফুলপিসির হাতের রান্না খেতে হবে। সবাই সমস্বরে রাজি হয়ে গেল। নন্দীবাড়িতে জমকালো হাসি খুশি রান্না আর নাচগানের মাধ্যমে এক আনন্দ উৎসব নেমে এলো। তরুণ সময় দূর থেকে নারীদের এই আত্মপ্রকাশ দেখে স্রষ্টি পেলেও কুচক্রী যোগেন্দ্র হিংসায় মুখ গোমড়া করে সেখান থেকে চলে গেল। অবশেষে বিদায়ের পালা। অভিশাপমুক্ত রাজবাড়ি থেকে কলকাতা ফিরে যাচ্ছেন ফুলপিসি, কোল ঘেঁষে তার প্রিয় খেলনা বিড়াল এডওয়ার্ড। আর এখানেই শেষ হয় অসাধারণ রহস্য ঘেরা এই মুভিটি। তো পুরো মুভির কাহিনী আপনাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।